আওয়ামী লীগ আমার দল, এই দলকে বাঁচানোর জন্য, এই দলকে সুসংগঠিত করবার জন্য, এই দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দলকে একটা অসাধারণ ভবিষ্যতের দিকে নেওয়ার জন্য আমি অ্যাজ এ সমর্থক হিসেবে আমি আমার ভূমিকা পালন করছি। আমি কখনো বাংলাদেশ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের বাইরের কোনো অংশ মনে করি না। আমি যদি মুক্তিযুদ্ধ শব্দটাকে ধারণ করি, আমি আসলে একসাথে আওয়ামী লীগকেও ধারণ করি। একেবারে সিম্পল একটা ব্যাপার। আর আমার ক্ষেত্রে জিনিসটা অকপটে বলতে কোনো দ্বিধা নাই যে বাংলাদেশ আওয়ামী লীগের পদ থাকুক না থাকুক, হু কেয়ার অ্যাবাউট দ্যাট। আমি এগুলা কেয়ারও করি না, আমি 2 পয়সা দিয়ে এগুলো আমি গুনিও না। বার্সেলোনার ফুটবল টিম যখন খেলতে যায়, রিয়াল মাদ্রিদে যখন খেলতে যায়, যারা স্টেডিয়ামে আপনার তালি দেয়, উনারা কি খেলতে যায়? উনারা তালি দেয় কেন? দে আর পার্ট অফ দ্য গেম। একজন সমর্থক হিসেবে আই এম পার্ট অফ দ্য গেম। আমি এই পুরো আওয়ামী লীগের একটা সমর্থক হিসেবে আমার কোনো স্থান নাই? স্থান আছে। আমি সমর্থক হিসেবে আমার দলের স্থান আছে। ফলে সমর্থকের জায়গা থেকে কাজ করছি। যেই লোকটা তালি দিচ্ছে, যার তালির কারণে একটা প্লেয়ার আনন্দিত হয়ে সে আরো জোরে দৌড়াচ্ছে, সো আমি যদি এই সমর্থনটা আওয়ামী লীগকে অব্যাহত রাখি, আমার দলের যারা বড় বড় নেতা আছে, কর্মীরা আছে, তারা আরো জোরে আগাবে। আমার কাজ হচ্ছে বিপদের সময় দলকে সমর্থক হিসেবে তালি দেওয়া। আমি ওই তালির কাজটাই করছি। ফলে আমি তো আলাদা কেউ না। কিন্তু এই কাজটা আপনাকে কি ধরা যাক, যদি আমরা দলীয় প্রধান শেখ হাসিনার কথা বলি, তিনি কি আপনাকে দায়িত্ব দিয়েছেন এই ধরনের কিছু করতে, যে আপনি এই যে আইনি লড়াইগুলো লড়ছেন বা আপনি যে কাজগুলো করছেন, মূলত এটা কি দলীয়ভাবে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আমার প্রতি কিছু নির্দেশনা আছে। নির্দেশনাটা যদি এইভাবে ব্যাপারটাকে দেখেন যে আপনার সাংগঠনিক কোনো দায়িত্ব ছাড়া কেউ কাউকে দায়িত্ব দিতে পারবে না, ব্যাপারটা অমন না। আমি আসলে সমস্ত আনুগত্য মেনেই কাজ করি। অর্থাৎ আমাকে যে পার্টিকুলার দায়িত্বগুলো আমি পালন করি, যেমন হচ্ছে যে সামাজিকভাবে যে সত্যগুলো সেগুলোকে উদ্ঘাটন করা, যে দুর্নীতিগুলো ইউনূস যে দুর্নীতির মাধ্যমে এসেছে সেগুলোকে উদ্ঘাটন করা, এগুলো হচ্ছে প্রাইমারিলি আমার কাজ। এছাড়াও ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গাতে রিলেশন গুলো বজায় রাখা, সেখানে কনসার্ন ব্যক্তিদের সাথে যোগাযোগ করা, এই দেশের এই অবস্থাগুলো তুলে ধরা। একজন দেশের প্রধানমন্ত্রী হিসেবেই তো তিনি আমাকে এই দায়িত্বগুলো দিতে পারেন। আমি তো দেশের নাগরিক। মানে আমার সাথে যদি আমি সোশ্যাল কন্ট্রাক্ট ধরি, আমি যদি রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট ধরি বা এডওয়ার্ড সাইদ হোয়াট এভার আমি এগুলো যে বলি আপনাকে থিওরি গুলা, রাষ্ট্রের সাথে আমার চুক্তিটা কি? রাষ্ট্রের সাথে আমার চুক্তি হচ্ছে রাষ্ট্রের বিপন্ন অবস্থাতে আমি রাষ্ট্রের জন্য কাজ করব। তাহলে রাষ্ট্রের প্রধানকে, মানে এই কার্য আপনার এক্সিকিউটিভের প্রধানকে, নির্বাহী বিভাগের প্রধান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী তার একজন নাগরিককে দায়িত্ব দিচ্ছে, এটার জন্য আওয়ামী লীগের কাঠামোর মধ্যে আমাকে আসতে হবে কেন? বা আওয়ামী লীগের অমুক জায়গার সাংগঠনিক সম্পাদক, অমুক জায়গায় সভাপতি থাকতে হবে কেন? আমি তো প্রধানমন্ত্রীর সাথে নাগরিক হিসেবে কাজ করি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? সো আর আমার দল তো আমার দলের জায়গাতে আছে সমর্থক হিসেবে। সো এই সবগুলো খুবই ব্লেন্ডেড। সো আপনার সোজা সাপটা উত্তর হচ্ছে, রাসেল ভাই, সোজা সাপটা উত্তর হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অনেক কাজে ইনস্ট্রাকশন দেন। আমার কোনো কাজগুলো যদি কোনো রকমের প্রবলেম হয়, সেটাও তিনি বলেন যে এভাবে বলতে হবে, এভাবে বলতে হবে, ডেফিনেটলি। এবং এটাও খুবই সত্যি কথা যে আমি নিজের থেকেও, মাননীয় প্রধানমন্ত্রী তো একটা ডিরেকশন আছেই, এবং আমি নিজের থেকেও আমি যেটাকে দায়িত্ব মনে করি যে দিস ইজ হোয়াট আই শুড ডু। যেমন কোন একটা জায়গাতে আওয়ামী লীগ নিয়ে মিথ্যাচার হচ্ছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী কি প্রত্যেকটা জায়গাতে আমাকে এসে বলে দিবে যে এই মিথ্যার উত্তর দিতে হবে? আমার কি চোখ নাই, বিবেক নাই? সো আমি তো ওইটা দেখে কাজ করি। এই তো হচ্ছে কথা। প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আপনি বারবার এই মুহূর্ত কথার মাঝখানে বলছিলেন আমার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মানে আইন বিশেষজ্ঞ হিসেবে আপনি কিভাবে শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেন? আপনার যুক্তিটা কি একটু জানতে চাই। আমি কিন্তু চাই যে সঞ্চালকও আমার সাথে সম্পৃক্ত হোক। আলোচনাটা আমি একা করছি ঠিকই, কিন্তু আমারও একটা পাল্টা প্রশ্ন আছে। আপনি কি মনে করেন, উনি কি মাননীয় প্রধানমন্ত্রী নাকি মাননীয় প্রধানমন্ত্রী না? আমি কি মনে করি সেটা যদি এখন বলতে যাই তাহলে বাহাসটা হবে না। কিন্তু বিষয় হচ্ছে আজকে আমি দর্শকের প্রশ্নগুলোই তুলে দিচ্ছি আপনাকে, আমার ব্যক্তিগত প্রশ্ন। ঠিক আছে আজকে আমাকে আলাদা করে যে কোনো দর্শক যারা আছেন, যারা দেখছেন, যে কেউ তারা যদি বাংলাদেশের সংবিধানটা একটু হাতে তুলে নেন কিংবা ইন্টারনেটে আছে, তাহলে তাদেরকে আমি বলবো যে তারা যেটা সরাসরি আমাদের সংবিধানের 57 নম্বর অনুচ্ছেদে চলে যান। 57 নম্বর অনুচ্ছেদের যদি একটা দেখেন, 1 ক খ, এরপরে যদি 2 3 এগুলো যদি তারা পড়েন, অর্থাৎ 57 নম্বর অনুচ্ছেদ যদি তিনি পড়েন, তারপরে পদের মেয়াদ গুলো যদি দেখেন, 58 গুলো যদি দেখেন, তাহলে সবকিছুকে যদি একসাথে তিনি পড়েন,
এটা একটা সারসংক্ষেপ হচ্ছে যে যে পদ্ধতিতে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকেন না, তার কোনোটাই তো বাংলাদেশের ক্ষেত্রে ঘটেনি। বাংলাদেশের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে কিছু জঙ্গি, কিছু মৌলবাদী বাংলাদেশের একটি সরকারের উপরে, সরকার ব্যবস্থার উপরে হামলা করেছে এবং ভয়ঙ্কর সেই হামলাতে একাধারে যেমন একটা চলমান ঘটনার ভিতরে যেমন পুলিশ প্রচন্ড আহত ছিল, সেনাবাহিনীর একটা অংশ কম্প্রোমাইজ হয়েছে, তারপরে আমি বলবো বিভিন্ন অর্গান সে সময় কম্প্রোমাইজ হয়েছে। ফলে যেটা হয়েছে যে এটিকে একটি নীরব কু হিসেবে আমি দেখবো, এটাকে একটি কুপ ডে এটাক তাই আমি বলবো। ফলে সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা হয়েছে যে তার নিরাপত্তার কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অর্থাৎ 3 বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী, তাদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। ফলে তিনি এই মুহূর্তে সেই স্থানে আছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন না যেই সব ঘটনার প্রেক্ষিতে তার কোনোটাই ঘটেনি। অর্থাৎ পদত্যাগপত্র জমা দেওয়া, তিনি সেখান থেকে পদত্যাগ করা বা এই ধরনের কোনো ঘটনা যেটাতে আমরা বলতে পারি যে তিনি আর প্রধানমন্ত্রী নেই। ফলে যদি তাই না হয়ে থাকে তাহলে একজন আইনের ক্ষুদ্র ছাত্র হিসেবে, একেবারেই ক্ষুদ্র একজন মানুষ হিসেবে আমি তো আসলে উনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলবো, কারণ আমি তো বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন এগুলোকে আমি সম্মান করি, যেটি 5ই আগস্টের আগ পর্যন্ত ছিল। 5ই আগস্টের আগ পর্যন্ত যেসব আইন কানুন যা আছে প্রত্যেকটিকে আমি সম্মান করি। মনে হয় বাংলাদেশের যদি বলি যে গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, সেটা প্রথমে একটু বলে নাও ভালো যে আজকে যেই দর্শকরা দেখবেন, আমি বিশেষ করে যারা তরুণরা আছে তাদের প্রতি আমার সবার আগে মেসেজটা থাকবে, সব দর্শক কিন্তু তরুণরা প্রথমে আমি তাদেরকে রাখবো। সেটা হচ্ছে যে তরুণদের মনে একটা ধারণা হয়েছে যে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা খুব সম্ভবত বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে নষ্ট করেছে এবং এই মানুষগুলো মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগ খুব সম্ভবত আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছে। আমি কি ভুল কিছু বললাম? যে মোটামুটি মোটা দাগে এরকম একটা ধারণা তো আছে সমাজের মধ্যে, তাই না? তৈরি করা হয়েছে এই ধারণাটা ভুল। এখন মুশকিল হচ্ছে বাংলাদেশের মানুষের যে ভাবনার প্যাটার্ন, আমি এই পৃথিবীর বহু দেশ ঘুরেছি, বহু জায়গা ঘুরেছি, বহু মানুষের সাথে আমার উঠা বসা হয়েছে। বাংলাদেশ একটা জায়গাতে খুবই ইউনিক, সেটা হচ্ছে অশিক্ষা এবং কুশিক্ষাকে ক্লাসিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দেশের কোনো তুলনা হয় না। অর্থাৎ আপনি যদি 50 বারের মতো বলেন যে পাখি আসলে, পেঙ্গুইন আসলে ওড়ে, তাহলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করা শুরু করবে পেঙ্গুইন উঠতে পারে। হ্যাঁ, যেমন আপনার রাজাকার সম্রাট, অন্যতম সম্রাট সাইদি বলতো পেঙ্গুইন ওড়ে, সবাই মনে করতো পেঙ্গুইন মনে হয় উঠতে পারে। তো এরকমই একটা ব্যাপার যে এটা একটা মিথে পরিণত হয়েছে। বাংলাদেশে কতজন মানুষ আছে যে তত্ত্বাবধায়ক সরকারের যে 13তম সংশোধনী বাতিলের রায় এটা পড়েছে? কতজন আছে ইতিহাসের বইগুলো একটু ঘেটে দেখে, পত্র পত্রিকা ঘেটে দেখে, ম্যাগাজিন ঘেটে দেখে? আমি একটু সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে আমি আসলে তারিখ সীমাটা বলতে পারবো না, তবে আমার যদি মেমোরি খুব বেশি খারাপ না হয় 2004 সালের সামটাইমস ইন জুন, মিড 2004-এ বিএনপি গভর্নমেন্ট তখন ক্ষমতাতে, বিএনপি এবং 4 দলীয় জোট ক্ষমতাতে, তখন তারা যেটা করলো, হঠাৎ করে তারা একটা বুদ্ধি বের করলো। বুদ্ধিটা হচ্ছে এমন যে সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা আছে, শুধুমাত্র সুপ্রিম কোর্ট, ঠিক আছে, নট আপনার লোয়ার কোর্ট বা সামথিং, সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স, তাদের চাকুরির বয়স, অবসরের বয়স 65, এটাকে তারা 67-তে নিয়ে যেতে চায়। অর্থাৎ অবসর এখন আর 65 বছর বয়সে নেবে না, নিবে হচ্ছে 67 বছর বয়সে, এবং সেটার জন্য তারা 14th সংশোধনী পাশ করে, 14th অ্যামেন্ডমেন্ট সংশোধনীটা পাশ করে। হঠাৎ করে সবারই মনে হলো যে ঘটনাটা কি, আপনার কথা নাই বার্তা নাই, মানে এইটার মধ্যে অনেকেই চিন্তা করা শুরু করলো যে বিচারপতিদের বয়স বাড়ানোর কারণটা কি, তাদের চাকুরির মেয়াদ বাড়াচ্ছে, এইটার কারণ কি? তখন অনুসন্ধান করে দেখা গেল যে মানে এই সংশোধনীটা আনার ঠিক আগেই আপনার কে এম হাসান নামে, তখন এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন, মানে ঠিক ওই মুহূর্তের আগের একজন বিচারপতি অবসর নিয়েছেন, তার নাম হচ্ছে কে এম হাসান। উনি সম্ভবত 2004 সালেই অবসর নিয়েছেন, আমি ওইটাও যদি ভুল না করি, আগে পরে হতে পারে, বাট ওইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে কে এম হাসান অবসর নিয়েছেন, তারপরে তারা এই সংশোধনীটা আনলো। এখন কে এম হাসান লোকটা কে আসলে?
খোঁজ নিয়ে জানা গেল যে কে এম হাসান লোকটা ছিল জিয়াউর রহমানের সময় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তিনি রাজনৈতিক বিবেচনাতে ইরাকের রাষ্ট্রদূত হয়েছিলেন জিয়াউর রহমানের আমলে। আচ্ছা, তাহলে এই কে এম হাসানের প্রসঙ্গটা আমি কেন আনলাম, তারপর আমি কেন চতুর্থ সংশোধনী গল্প বলতেছি? গল্পটা হচ্ছে এই কারণে 1996 সালের 1 নম্বর আইন দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছিল। ওই সংবিধানের সংশোধনটা আনা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের দীর্ঘ আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের একটা বিল, যেটা পাশ হয়েছিল 1996 সালে, যেখানে বলা হয়েছিল যে একটি সরকার যখন তার 5 বছর পূর্ণ করবে মেয়াদ, তিনি ক্ষমতাটা ছাড়বেন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের হাতে বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার হাতে। প্রধান উপদেষ্টা কে হবে? প্রধান উপদেষ্টা হবে সেই ব্যক্তি যিনি ওই গভর্নমেন্ট ক্ষমতা থেকে যাওয়ার সময় সর্বশেষ অবসরপ্রাপ্ত ছিলেন। কথা কি ক্লিয়ার নাকি সমস্যা হচ্ছে বুঝতে? আচ্ছা, তো বিএনপি গভর্নমেন্ট আপনার ক্ষমতা থেকে চলে যাবে হচ্ছে 2006 সালে। তো তারা যখন ক্ষমতা থেকে যাবে তখন কার হাতে ক্ষমতা তুলে দিবে? তারা ক্ষমতা তুলে দিবে হচ্ছে কে এম হাসানের হাতে। এই বুদ্ধিটাই তারা করলো। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই বুদ্ধিটা করলো মানে কে এম হাসান ছাড়া অন্য কারো কি সর্বশেষ বিচারপতি হওয়ার কথা ছিল? উত্তর হচ্ছে ছিল। ওই 65 বছর থেকে 67 বছর না করলে, ওই 65 বছর থেকে যদি 67 বছর না করতো, তাহলে বিচারপতি লাস্ট বিচারপতি হতেন বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, আমি ভুল না করে থাকলে। অর্থাৎ আমি আপনাকে একটু সহজ বুদ্ধি দিয়ে বুঝাই। ধরা যাক যে ফরিদ ভাই তিনি হচ্ছেন কে এম হাসান, তিনি অবসর নিয়ে ফেলেছেন। এখন বিচারপতি বাকি থাকে হচ্ছে নাহিদা আপা এবং জনাব সাদাত রাসেল। এখন নাহিদা আপা 2 দিন পরেই আসলে তার অবসর নেওয়ার কথা, এবং বিএনপি যখন ক্ষমতা ছাড়বে তখন নাহিদা আপাই হবে প্রধান উপদেষ্টা। এখন বিএনপি করলো কি, আইনটা করলো 65 থেকে 67 বয়স করলো, যাতে করে নাহিদা আপা আরো 2 বছর চাকরি করে এক্সট্রা। তো সাদাত রাসেলও 2 বছর চাকরি করবে, নাহিদা আপাও করবে। তো লাস্ট বিচারপতি শেষ পর্যন্ত ফরিদ ভাই থেকে গেলেন, অর্থাৎ কে এম হাসান থেকে গেলেন। তো ওই ফরিদ ভাইকে বা কে এম হাসানকে আপনার রাখার জন্য তারা এই বিচারপতিদের বয়স ঠিক করে বাড়া দিল। আমি সবসময় সেদিন একটা টকশোতে বলেছিলাম যে এই যে বুদ্ধি, এইটাকে বাংলাদেশে চিপা বুদ্ধি বলে বলতে পারে নর্মাল কথ্য ভাষাতে, বাট আমাদের নোয়াখালী ভাষাতে বলে হচ্ছে মিনকা শয়তান। মিনকা শয়তান প্রতিটা ফ্যামিলিতেই একজন থাকে। এই মিনকা শয়তানরা সাধারণত খুবই ঠান্ডা হয়, তারা বেশি কথাবার্তা তেমন একটা বলে না। তারা বিভিন্ন উৎসবে আনন্দে দাঁড়া থাকে, হঠাৎ করে কারোর একটা চিমটি মেরে আসতে যে দৌড় মারে, এই চিমটিটা কে দিল এইটা নিয়ে বাকিদের মারামারি হয়। এই মিনকা শয়তান আরামে অন্য জায়গাতে গিয়ে সে কোকা কোলা পান করতে থাকে, সে তার জীবন খুবই আরাম করে ব্যয় করে। হ্যাঁ, সো বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে একটা মিনকা শয়তান, এবং এই মিনকা শয়তানের হেড ছিল মওদুদ আহমেদ। কারণ আমার জানা মতে এই বুদ্ধিটা মওদুদ আহমেদের মাথা থেকে বের হয়েছে, এবং আব্দুল মান্নান ভুইয়াও এর অন্যতম একজন রূপকার ছিল। মানে বিএনপির প্রধান রাজনীতিবিদরা, কিন্তু মওদুদ আহমেদের মাথা থেকে এই আইনি বুদ্ধিটা বের হয়েছে। দেখেন চিপা বুদ্ধির কোন লেভেল, যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিন্তু এমনি ফ্র্যাজাইল। কেন ফ্র্যাজাইল বা ভঙ্গুর? এর কারণ হলো যে তত্ত্বাবধায়ক সরকার আসলে একটা অনির্বাচিত সরকার, যাকে আপনি ভোটে নির্বাচিত করেন নাই, যাকে আপনি কিছুই করেন নাই। সে কোনো নির্বাচন ছাড়া, ভোট ছাড়া 3 মাস এসে দেশ শাসন করবে। সো এই যেহেতু আমাদের রাজনীতিবিদদের ভিতরে অনৈক্য ছিল, দ্বিমত ছিল এবং ভয়ঙ্কর অবস্থা ছিল, ফলে বাংলাদেশের মানুষ একটা শান্তির জন্য একটা সিদ্ধান্তে, অনেক রক্ত দেওয়ার পরে একটা সিদ্ধান্তে আসে যে যেহেতু আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না, যেহেতু আমরা কারো প্রতি কারো কোনো আস্থা নাই, ফলে ঠিক আছে, যেমন আমরা মারামারি লাগলে বলি না, আচ্ছা ঠিক আছে ভাই এই অমুকরে বলেন, দেখেন উনারে জিজ্ঞেস করে দেখেন কথাটা ঠিক না বেঠিক। এরকম আমরা একজন মুরব্বী শ্রেণীর কাউরে নিয়ে আসি না? ঠিক তত্ত্বাবধায়ক সরকার ছিল একটা মুরব্বী শ্রেণী, অর্থাৎ কোন একটা মুরব্বীরে দেশের দায়িত্ব দেওয়া 3 মাস, উনি ইলেকশন করবে। কথা কি বোঝা গেল? যখন এই সিস্টেমটা ইটসেলফ খুবই ভঙ্গুর একটা সিস্টেম, যে পান থেকে চুন খসলে কিন্তু কাহিনী শেষ, বিএনপি এই সিস্টেমটাকে নষ্ট করে দিল। তো এখন আপনার যখন একবার পান খেতে গিয়ে আপনি আপনার মুখে চুন দেওয়ার পরে আপনার জিভটা পুড়ে যাবে, তখন তো ভাই আপনি আর পান খেতে চাবেন না। এই কারণে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের প্রতি মানুষ দেখলো যে আরে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথা বলে 2 বছর সেনা শাসন ছিল, হঠাৎ এরপরে কি হলো, ইয়াজউদ্দিন প্রধান উপদেষ্টা হয়ে গেল। আরো কাহিনী আছে যে কে এম হাসান তখন আপনার ওই যে বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন করলো, কে এম হাসান তখন
আপনার এই যে আমি বলি আপনাকে রেফারেন্স দিয়েই বলি, আপনার তখন নিউ মার্কেট থানার ওসি সাইদুর রহমান ওই লোকের মাধ্যমে একটা চিঠি পাঠালো। কেন সাইদুর রহমানের কাছে পাঠালো আমি জানি না, সোজা কথা নিউ মার্কেট থানার ওসির মাধ্যমে তিনি লিখে পাঠালেন তিনি প্রধান উপদেষ্টা হতে রাজি না। তো বাংলাদেশে একটা সংকট দেখা দিল। নিয়ম আছে যে এরপরে পরবর্তীকালে আরো যে অবসরপ্রাপ্ত বিচারপতি আছে তাদের থেকে বেছে নিতে হবে। এগুলোর কোনো কিছুই না করে ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রেসিডেন্ট, নিজেই প্রধান উপদেষ্টা। এরপরে তো আপনি 111 গল্প আপনারা জানেনই, কিন্তু মূল গল্পটা হচ্ছে এই জায়গাতে যে এই 111 ফলে দুই নেত্রী জেলে ছিলেন, রাজনীতিবিদরা জেলে ছিলেন। বাংলাদেশ একটা ভয়ঙ্কর বিরাজনৈতিকরণ সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল। প্রত্যেকের পুকুর থেকে টিন উদ্ধার হয়, প্রত্যেকের গোয়াল থেকে গরু উদ্ধার হয়, মানে মানে অদ্ভুত অদ্ভুত সব বাংলাদেশে ঘটনা ঘটা শুরু করলো। আচ্ছা, ভালো কথা। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে 2010 সালের মে মাসে এটা নিয়ে একটা রিট পিটিশন করে আব্দুল মান্নান নামে জনৈক এক ভদ্রলোক, যে এই তত্ত্বাবধায়ক সরকার আসলে ভুয়া। এখন আপনাদেরকে একটা কথা বলি, এইটার মানে এই না যে 2010 সালে ওই লোক রিট মামলা করেছে। 1999 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে, তখন ওই ভদ্রলোক এই তত্ত্বাবধায়ক সরকার মানে না বলে একটা রিট পিটিশন দাখিল করে। মাথায় রাখবেন 1999 সালে। এটা কিন্তু আওয়ামী লীগও করে নাই, বিএনপিও করে নাই, আব্দুল মান্নান নামে এক ভদ্রলোক এই রিট পিটিশনটা দাখিল করে যে আমি তত্ত্বাবধায়ক সরকার মানি না। সেই লোকটা একজন অ্যাডভোকেট ছিলেন। তো এই রিট পিটিশনটা অনেকদিন আদালত এইটাকে কার্যতালিকাতে থাকে না, আদালত ওইটা ওঠে না। এইটা শেষ পর্যন্ত 2010 সালে এটা কার্যতালিকাতে আসলো। আদালত তখন, আদালতের প্রধান বিচারপতি ছিলেন হচ্ছেন বিচারপতি এবিএম খায়রুল হক। এবিএম খায়রুল হক ছাড়াও বিচারপতি আপনার অনেকগুলো বিচারপতি ছিল, আমি তো নাম ভুলে যাই। আমি একটু, আচ্ছা আমি আপনার সাথে কথা বলতে বলতে আমি বলি যে ওইখানে অনেক অনেক বিচারপতি ছিলেন, বিচারপতি নাজমুর আর সুলতানা, তারপরে বিচারপতি আপনার, দেখে বলি তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। সোজা কথা হচ্ছে যে বিচারপতি এককভাবে এখানে ছিলেন না, মানে এবিএম খায়রুল হক এককভাবে সেখানে ছিলেন না। সেখানে বিচারপতিরা ছিলেন হচ্ছে জাস্টিস এবিএম খায়রুল হক, জাস্টিস মোহাম্মদ মোজাম্মেল হোসেন, জাস্টিস এস কে সিনহা অর্থাৎ সুরেন্দ্র কুমার সিনহা, জাস্টিস মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া, জাস্টিস নাজমুর আরা সুলতানা, জাস্টিস সৈয়দ মাহমুদুল হোসেন, জাস্টিস মোহাম্মদ ইমান আলী। 1 2 3 4 5 6 7জন বিচারপতি রায় দিয়েছেন। 7জন বিচারপতির মধ্যে এবিএম খায়রুল হক, জাস্টিস মোজাম্মেল হোসেন, জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা এবং জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন, এই 4 জন বিচারপতি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার একটি অগণতান্ত্রিক সরকার, দেশে বহু ঝামেলা তৈরি করেছে। মানে অনেক, মানে এগুলা 1-2 লাইনে তো আর না, ওনারা দীর্ঘ একটা ফ্যাক্ট ফাইন্ডিং দিয়েছে। মোদ্দা কথা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচারের পরিপন্থী। অর্থাৎ সংবিধানের বেসিক স্ট্রাকচার হচ্ছে জনগণই ক্ষমতার শক্তি, তারাই আপনার ভোট দিয়ে নির্বাচিত করে, আর এই তত্ত্বাবধায়ক সরকার ভোট ছাড়া নির্বাচিত হয়। আর অতীতে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের অনেক অপব্যবহার হয়েছে। এইসব কথা বলে এই 4 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাতিল করে দেয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা যাতে থাকে এইটার জন্য 3 জন বিচারপতি তারা ওইটার পক্ষে ভোট দিয়েছিলেন। তারা হচ্ছে জাস্টিস আব্দুল ওয়াহাব মিয়া, জাস্টিস নাজমুর আরা সুলতানা এবং জাস্টিস মোহাম্মদ ইমান আলী। এই কয়জন আপনার মানে থাকার পক্ষে রায় দিয়েছিলেন। এখন আপনাদের জন্য একটা চাঞ্চল্যকর তথ্য আছে। তথ্য হচ্ছে সবাই তো মনে করে যে যেহেতু এটা 2010 সালে বাতিল হয়েছে আওয়ামী লীগের আমলে, কাজটা আসলে আওয়ামী লীগই করেছে। কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে যেই দল ক্ষমতা থাকে সেই দল মনে হয় ধমক মারলেই আদালত সেটা শোনে, এটা তারা মনে করে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের আমলে এইটা আসলে একটা বিপরীত ধর্মী একটা ঘটনা ছিল। আমি জানি অনেকে আমার এই কথাটা শুনে মানবে না, এই করবে সেই করবে, কিন্তু আমি তাদেরকে খুবই বিনীতভাবে বলবো যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের যে রায়টা আছে এটা পাওয়া যায় মিস্টার আব্দুল হালিম নামে এক ভদ্রলোক এটাকে সম্পাদনা করে এটার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটা রায় এখানে তুলে দিয়েছেন। নীলক্ষেতে বইটা পাবেন, 400-500 টাকা হয়তো বা নেবে। এখানে জাস্টিস এবিএম খায়রুল হক যখন তার রায়টা দেন তখন তিনি একটা চাঞ্চল্যকর তথ্য দেন, যেটা আমি আসলে রায়টা পড়ার আগে বুঝতে পারিনি। সেখানে তিনি বলেছেন যে এই রায়টাকে ডিফেন্ড করার জন্য আওয়ামী লীগও এসেছে, মানে এই রায়টা যাতে না হয়। আওয়ামী লীগ আপনার প্রথমে প্রতিপক্ষ হিসেবে ছিল না এই মামলার,
আওয়ামী লীগ নিজেই বলেছে যে আমি এই মামলার রেসপন্ডেন্ট হতে চাই, তখন এই কোর্ট তাকে রেসপন্ডেন্ট করেছে। তারপরে বিএনপির যিনি ছিলেন প্রধান আপনার সাধারণ সম্পাদক, তিনিও এই মামলাতে প্রতিপক্ষ হিসেবে নিজেকে রেজিস্টার করেন। তারা দুজনই কোর্টে কাগজপত্র নিয়ে আসেন এবং কোর্টে কাগজপত্র নিয়ে এসে বলেন যে তারা তত্ত্বাবধায়ক সিস্টেমটা চান আদালতে। এবং এবিএম খায়রুল্লাহ খুব বিস্ময় প্রকাশ করে বলেন যে তিনি এই দৃশ্য তার কাছে একটু অবাক করা ব্যাপার যে প্রধান দুই রাজনৈতিক দলই এসেছে তত্ত্বাবধায়ক সিস্টেমটা চাওয়ার জন্য, কিন্তু তিনি বিনীতভাবে এটাও বলেন যে আপনারা কে চাইলেন আর কে চাইলেন না এগুলো সমস্ত কিছু বিবেচিত হবে আইন অনুযায়ী, আইনের বাইরে আমি একটা কথাও বলতে পারবো না। এবার কারো ভালো লাগতেও পারে, খারাপ লাগতেও পারে, ডাজন্ট রিয়েলি ম্যাটার, মানে মুদ্রা কথা হচ্ছে এইটা। তখন এবিএম খায়রুল হক সাহেব যেটা করলেন সেটা হচ্ছে যে তিনি প্রধান বিচারপতি হিসেবে আপনার এই তত্ত্বাবধায়ক সিস্টেমটাকে তিনি অগণতান্ত্রিক বললেন এবং তিনি এটাকে বাতিল করে দিলেন। তিনি এইটাও বললেন যে পরবর্তী দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ক সিস্টেমের আন্ডারে হতে পারে, কিন্তু এই হতে পারাটা নির্ভর করবে পার্লামেন্টের উপরে, যদি পার্লামেন্ট মনে করে। বাট উনি একটা অপিনিয়ন দিয়েছে যে 2 টার্ম তত্ত্বাবধায়ক সিস্টেম হতে পারে, কিন্তু কোন বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যাবে না। অর্থাৎ যে বেসিক আইনটাই ছিল তত্ত্বাবধায়ক সিস্টেমের সেটাকেই তিনি আসলে খারিজ করে দিলেন এবং উনি মেয়ারলি একটা মতামত দিলেন যে হ্যাঁ এই তত্ত্বাবধায়ক সিস্টেমটা হতে পারে যদি পার্লামেন্ট চায়। পরবর্তী পার্লামেন্ট এই রায়ের সাথে একাত্মবোধ করলো যে ওকে উনারা যা বলেছেন ঠিক আছে, তখন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পার্লামেন্টে সংশোধন করে সিস্টেমটা বাতিল হয়ে গেল। এরপর থেকেই মানুষের কাছে এইটাই পৌঁছানো হয়েছে যে আওয়ামী লীগ বাতিল করেছে, কিন্তু এই স্টোরিটা, এই টোটাল স্টোরিটা কেউ জানতো না। তো আজকে এই স্টোরিটা শোনার পরে আমি একটা তরুণের কাছে একটা প্রশ্ন করবো যে প্রিয় তরুণ বা তারুণ্য বা আপনারা যারা এখানে বিজ্ঞ মানুষরা আমাকে আজকে কাঠগড়াতে ওঠালেন, তাদেরকে আমি একটু প্রশ্ন করতে চাই যে এই যে বিএনপি একটা মিনকা শয়তান হিসেবে আস্তে করে খোঁচা দিয়ে ওইখানে গিয়ে কোকাকোলা পান করা শুরু করলো বা ফিজি ড্রিঙ্ক খাওয়া শুরু করলো খুব আরাম করে, আর এইদিকে যে বাকিরা সবাই হয়রান হয়ে গেল, এইটার কি হবে? এই যে তত্ত্বাবধায়ক সিস্টেমটাকে এইভাবে তারা নাটবল্টু খুলে দিল 2004 সালে বয়স বাড়িয়ে এই চিপা বুদ্ধি করে, সেটা নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? সবসময় বিএনপি কেন বেঁচে যায়? হাজার হাজার সেনাবাহিনীর লোককে হত্যা করেছে জিয়াউর রহমান, সেটা নিয়ে কেউ কোনো কথা বলে না। জিয়াউর রহমানের আমলে এত খুন খারাপি হলো, এত কিচ্ছু হলো। মজার ব্যাপার হচ্ছে আমি সাম্প্রতিক সময় একটা বই খুঁজে পেয়েছি ইংল্যান্ডের একটা লাইব্রেরি থেকে। আপনারা না জিন্দেগিতে এই বইয়ের নাম কেউ কখনো শুনেনি নাই, কিন্তু আমি এটা খুঁজে পেয়েছি। এই বইটার নাম হচ্ছে, দেখেন বোঝা যায়, হ্যাঁ, টর্চার এন্ড মার্ডার ইন জিয়াস বাংলাদেশ। এই বইটা 1979 সালে পাবলিশ হয়েছিল, যে জিয়ার আমলে কিভাবে এই দেশে হত্যার রাজনীতি হয়েছে। এই 1979 সালের বইটা আমি আপনার স্কুল অফ আফ্রিকান ওরিয়েন্টেশন, সোয়াস যেটা বলে, ওই লাইব্রেরিতে খুঁজতে খুঁজতে এই বইটা আমি পাই। এই যে এটা আমি ইস্যু করে নিয়ে এসে আমি ফটোকপি করে ফেলেছি এই বইয়ের। হ্যাঁ, এই বইটা দেখে আমি অবাক হলাম। এখানে খুনের পর খুনের বর্ণনা এই বইয়ের ভিতরে। এবং আমার কাছে আরেকটা বই আছে আমার পেছনে, বইটার নামই হচ্ছে 1979। আমি এই বইটার নামও একটু মাথায় রাখেন। আচ্ছা, আমি বক্তব্যের একটা পর্যায়ে আমি 1979 বইটা আপনাদের জন্য দেখাবো। এই 1979 সালের যে ইলেকশনটা হয়েছে সেটা নিয়ে একটা বই, সেখানে দেখানো হয়েছিল কিভাবে বিএনপি 101% ভোট পেয়েছে। তো আলটিমেটলি ঘটনাটা যেটা হয়েছে, এই যে তত্ত্বাবধায়ক সিস্টেমটা আপনারা আমার কাছে জানতে চাইলেন, আমি একটু পাল্টা জানতে চাই। এই সিস্টেমটাকে করাপ্ট যারা করলো তাদের বিচার হবে না? খালি মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত ব্লেম নেবেন? শেখ হাসিনার উপরেই সমস্ত রাগ, আওয়ামী লীগের উপরে সমস্ত রাগ, বিএনপি, তারপরে এদের যে সব চিপা মিনকা বুদ্ধি, শিয়ালের মতো বুদ্ধি, এইটার উপরে কারো রাগ নাই?